গল্প শুরু করছি। আজকে ভূতের গল্প বলবো না, কিন্তু যে গল্পগুলো বলবো সেগুলো ভূতের গল্পর মতনই ভয়ের, প্রায় ট্রু ক্রাইম স্টোরিজ। সো সিমিলারিটি যেটা আছে দুটো গল্পের মধ্যে, সেই দুটো গল্পই যারা সিরিয়াল কিলার বা যারা একটার বেশি অনেকগুলো মার্ডার করে এরকম লোকেদের নিয়ে গল্প বলবো। মানে আমাদের সঙ্গে অবভিয়াসলি তাদের চিন্তা ভাবনা তুলনা, মানে চিন্তা ভাবনা এবং কাজ করার অনেক ডিফারেন্ট। কিন্তু অনেক সময় তারা আমাদের মধ্যেই একদম নর্মাল একজন লোক হিসাবে থাকে বা মহিলা হিসাবে থাকে। আমরা জানতেও বা বুঝতেও পারি না যে সে এরকম ধরনের ক্রাইম করছে। তো সেই নিয়েই গল্প। তো প্রথম গল্পটা যেখানে শুরু সেটা হচ্ছে যে বিহারের একটা পুলিশ স্টেশন, প্রত্যন্ত গ্রামে, প্রত্যন্ত গ্রাম না হলেও বেশ একটু বেশ ভেতর দিককার একটা রুরাল গ্রামে পুলিশ স্টেশনে এরকম একজন সিরিয়াল কিলারের সাথে পুলিশ ইন্টারভিউ নিচ্ছে। তার মানে তার জবানবন্দি, যাকে বলে জবানবন্দি নিচ্ছে। আর এরকম দেখা গেছে, সাইকোলজিক্যালি দেখা গেছে ক্রিমিনালসদের মধ্যে একটা সাইকোলজিক্যাল ক্রিমিনাল বিহেভিয়ার থাকে। তো তো সিরিয়াল কিলারসদের মধ্যে একটা বিহেভিয়ার প্যাটার্ন দেখা গেছে যে তারা খুব মানে এক নম্বর তারা অবভিয়াসলি অনেকগুলো মার্ডার করেছে, তার কারণ তারা ধরা পড়েনি। তার মানে তাদের বুদ্ধি শুদ্ধিটা হয় নর্মাল লোকেদের থেকে একটু অন্যরকম বা বেশি, অথবা তারা জানে কি করে নিজেকে বাঁচিয়ে চলতে হয়, নিজে ধরা কি করে না পড়তে হয়। সেই জন্য তারা পুলিশে ধরা পড়ার পরেও অনেক রকম ছল চতুরি করে উত্তর না দেওয়ার জন্যে। তো পুলিশের সঙ্গে এই সিরিয়াল কিলার বসে আছে এবং পুলিশ তাকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, কি হয়েছে না হয়েছে। তো সে চুপচাপ করে পুলিশকে বলছে, মানে তার এরকম ভাব যে উত্তর দেব না, কিছু যায় আসে না। তো তারপরে সে তখন পুলিশকে বলেছে যে আমাকে একটু চা বিস্কিট দাও, তবে আমি কথা বলবো। তো পুলিশ কি করবে, কথা তো বলাতেই হবে। তোমরা বলতে পারো যে ধরে মারতেও পারে, কিন্তু অনেক সময় মেরেও এদের থেকে কথা বের করানো যায় না, কারণ এরা এরকম ধরনের লোক। তো পুলিশের একজন কনস্টেবলকে বলেছে চা বিস্কিট নিয়ে এসে দিতে। তো চা বিস্কিট নিয়ে এসছে। চা বিস্কিট মানে আমাদের যেরকম আমরা চায়ে ডুবিয়ে বিস্কিট খাই, সেরকম ও চায়ে ডুবিয়ে বিস্কিট খাচ্ছে। আর স্মাইল করছে, মানে ধরো আমরা যেরকম আজকে গল্প করছি সেরকম সেরকম একটা ব্যাপার, যেন ও বন্ধুদের সঙ্গে বসে আছে এরকম একটা ব্যাপার, খুব নিশ্চিন্তে একটা জায়গায় বসে আছে, চা বিস্কিট খাচ্ছে। তো এরকম সময় কি হয়, ওই ওদের যে টেবিলে যে খাতা ছিল সেই খাতাটা দেখতে, মানে খাতা ফাতা সব ছিল, সেখান থেকে একটা খাতা বা একটা বোধহয় কোথায় পেন না খাতা টেবিলের তলায় পড়ে যায়। তো একজন কনস্টেবল সেই পেনটাকে তোলার জন্য যখন ঝুঁকে ঝুঁকে দেখছে যে সেই সিরিয়াল কিলারের পা, তার দুটো পা মাটিতে ঠেকে নেই। হ্যাঁ, সে চেয়ারে বসে আছে, চেয়ারে বসে আছে, কিন্তু তার পা দুটো কিন্তু মাটিতে নেই। তার পা দুটো কিন্তু বেশ মাটি থেকে অনেকটা ওপরে ড্যাঙ্গল করছে, মানে ঝুলছে। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো কেন। তার কারণ হচ্ছে যে এই বিহারের সিরিয়াল কিলারের বয়স 8 বছরের একটা ছেলে। এই গল্পটা হচ্ছে অমরজিৎ সাদা বলে একটা ছেলের, যার বয়স 8, যে যখন ধরা পড়ে সিরিয়াল কিলিং করে তার বয়স তখন সবে 8। তোমরা বিশ্বাস করতে পারবে কিনা আমি জানি না, কিন্তু এটা আমাদের দেশে 2007-এ এই ছেলেটি ধরা পড়ে। গল্প শুরু হচ্ছে তার আগে থেকে, 2007 থেকে, সরি, তার 7 বছর বয়স থেকে। অমরজিৎ সাদা বিহারের একটা রুরাল এরিয়া থেকে, বেশ রুরাল এরিয়া থেকে আসে। তার বাবা মা অবস্থা যে ভালো নয়, মানে তারা বেশ গরিব লোক। তার বাবা হচ্ছে ডেলি লেবারের কাজ করে, মার কোনো কাজ ছিল না, ওই ছুটকা ছাটকা যা কাজ পেত গ্রামে তাই করত। কিন্তু তারা ছেলেকে খুব আদরে মানুষ করেছিল। ছেলের কোনো রকম চাহিদা বা কোনো রকম তার যদি কোনো ইচ্ছে থাকে, বাবা মা অনেক কষ্ট করে সেটা
দেওয়ার চেষ্টা করতো। এরকম নয় যে ও খেতে পায়নি বা ওকে খেতে দেওয়া হয়নি বা এরকম কোনো ব্যাপার ছিল না। ও একটা নর্মাল বাচ্চার মতন বড় হচ্ছিল, যেরকম আমাদের বাড়ির বাচ্চারাও বড় হয়েছে। তারা 1 বছর বয়সে একরকম থাকে, 2 বছর 3 বছর বয়সে বাচ্চারা একটু দুষ্টুমি করে, এও তাই করেছে। 3-4 বছর থেকে কথা বলতে শেখে যখন, তখন আরেকটু হয়তো কিছু বাচ্চা দুষ্টু হয়ে যায়, কিছু বাচ্চা শান্ত হয়ে যায়। আমার জিৎ সাদা যখন তার 3-4 বছর বয়স, তখন থেকে তার মধ্যে একটা ভায়োলেন্ট স্ট্রিক দেখা দেয়, যদিও তার মার কথা মতন। দেখো, মার সমালোচনা আমি করব না, কিন্তু এখানে তোমরা গল্পটা শুনলে বুঝতে পারবে যে খানিকটা মা শিল্ড করেছিল, সেই জন্য এটা সম্ভব হয়েছে হওয়ার। ওর কি সিরিয়াল কিলার যে ও হয়েছে, মার কাছে ওর ওর কোনো দোষ ছিল না। ওর মা ওকে মানে এখনো পর্যন্ত হয়তো, কারণ সে এখনো বেঁচে আছে, মন প্রাণ দিয়ে ভালোবাসে। আমি মাকে কোনো দোষ দিচ্ছি না, প্রত্যেকটা মাই আলাদা হয়। তো তার এরকম, সে বন্ধুদের সাথে ঝগড়াঝাটি মারামারি করতো, কিন্তু ওর মার ভাবতো যে না না, আমার ছেলেকে হয়তো কেউ মেরেছে, ধরো ছেলের ওপরে অনেক রকম নজর টজর লাগতে পারে বলে ছেলেকে কালো টিকা পরিয়ে দিত, মাদুলি করে দিয়েছিল যাতে একমাত্র ছেলের কিছু না হয়। তার একটাও কারণ যে ওদের পয়সার এত অভাব ছিল যে ওরা আর একটা সেকেন্ড বেবি প্ল্যান করতে পারছিল না। কারণ দেখো, বাচ্চা মানুষ করার জন্য তো একটা খরচা লাগে, সে তুমি গ্রামেই করো আর শহরেই করো। তো ও এরা করতে পারছিল না। যাই হোক, ওর মা ওকে নিয়ে খুব মানে খুশি ছিল, ওর বাবাও বেশ ভালোবাসতো ওকে, কিন্তু বাবা যেহেতু বিজি থাকতো অত টাইম দিতে পারেনি। অমরজিৎ সাদার বন্ধুরা পরে বলেছে যে ও খেলার ছলে, দেখো বাচ্চারা অনেক সময় খেলার ছলে মারামারি করে না, একটু সেই একটু ঘুষোঘুষি হাতাহাতি তো হয়েই থাকে বাচ্চাদের, এটা বাচ্চারা বাচ্চাদের মতো করে। আমি বলছি, কিন্তু ওর বয়স কিন্তু 8 যখন ও ধরা পড়েছিল। তো এই সব যখন ব্যবহার হচ্ছে, এটা হচ্ছে 4, 5, 6-এর কথা বলছি আমি, কতটুকু একটা বাচ্চা। কিন্তু ওরা বলেছিল যে ও যখন মারামারি করে, ও কিন্তু মারামারিটা খেলার ছলে করে না, মানে ও রীতিমতন এমনভাবে মারে যাতে কারুর লাগে। এবং পুলিশ বলেছে এবং সবাই বলেছে যে এই ছেলেটার কিন্তু মুখে সবসময় হাসি, ওকে দেখলে বোঝা খুব মুশকিল হবে যে ও সিরিয়াল কিলার। কারণ ও পুলিশের কাছে চা বিস্কিট খাওয়ার পরে যে গল্পগুলো শুনিয়েছে, সে গল্প শুনলে ওখানকার পুলিশ কেন, তোমার আমার সকলেরই মানে বুকটা ঠান্ডা হয়ে যাবে, একদম নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। সেটাই হচ্ছে গল্প। তো গল্পটা কি? অমরজিৎ সাদার মার নিজের বোন, সে, আমি কারুর এখানে নাম বলছি না, কারণ তোমরা পরে এই গল্পটা যদি দেখতে চাও ইন্টারনেটে এই গল্পটা পেয়ে যাবে। তার মার নিজের বোন, মানে তার মাসির তখন একটা 6 মাসের ছেলে। তখন তার মাসি একটা কাজ পায় 1 মাসের জন্য, কোথাও গিয়ে একটা কাজ করার জন্য। তো 6 মাসের বাচ্চাকে নিয়ে তো সে কাজ করতে যেতে পারবে না, সেই জন্য সে অমরজিৎ সাদার মার বাড়িতে, মানে মার কাছে তার ছেলেকে রেখে যায়, নিজের বোনের কাছে রেখে যায়, বোন বা দিদি যাই হবে, নিজের আত্মীয়র কাছে রেখে যায়, মানে এর থেকে ভালো জায়গায় বাচ্চাটা থাকতে পারবে না, উনি তাই ভেবেছিলেন। এবং সেই সময় অমরজিৎ সাদার মা প্রেগনেন্ট ছিলেন। তো উনিও ভেবেছিলেন যে হ্যাঁ, আমার তো 7 বছর পরে আর একটা বাচ্চা হবে, একটা ছোট বাচ্চা বাড়িতে থাকলে অ্যাটলিস্ট আমার একটু অভ্যেস হয়ে যাবে যে ছোট বাচ্চাকে কেমন করে দেখাশোনা করতে হয়। তো এই ছোট 6 মাসের বাচ্চাটাকে রেখে যাওয়ার পরে মাসি চলে যায় কাজে, ওই গ্রামের বাইরে শহরে। 1 সপ্তাহ মোটামুটি সব কিছু ঠিকঠাক ছিল। 1 সপ্তাহ বাদে বোধহয় ওর মার নাম হচ্ছে পারুল, ইফ আই এম নট মিস্টেকেন, তো আমি যাই হোক পারুল নামটা ইউজ করছি। পারুল একদিনকে বাজারে যায়, মানে তাকে হাটে, যেরকম গ্রামের হাট হয় সেরকম যাওয়ার কথা ছিল। তো সে বাড়িতে বাচ্চাটাকে এই 7 বছরের ছেলের কাছে রেখেই যায়, কারণ হাটটা খুব দূরে ছিল না, তার মার হয়তো খুব বেশি হলে আধ ঘন্টা লাগবে সব কিছু করতে। অনেক সময় সে অমরজিৎকে বাড়িতে রেখে গেছে, সেই জন্য সে মানে এই কথাটা তার মনেই হয়নি, কারণ বাচ্চা তখন খাওয়া দাওয়ার পরে ঘুমাচ্ছে, 6 মাসের বাচ্চা। দোলনার মধ্যে বাড়ির বাইরে একটা ওরা একটা ইয়ে বানিয়েছে, দোলনা মানে কি, কাপড়ের একটা ইয়ে মতো বানিয়েছে যার মধ্যে বাচ্চাটা আছে, গরিব ঘরে যেরকম হয়। যাই হোক, তোর মা আধ ঘন্টার মানে 20 মিনিট 25 মিনিটের মধ্যেই ধরো ফেরত আসার পরে এসে বাচ্চাটাকে দোলনায় ওই ওই কাপড়ের ইয়েটাতে দেখতে পায়নি।
তখন ওকে জিজ্ঞেস করেছে যে বাচ্চাটা কোথায়, ও তোর ভাই কই? তখন ও কিছু কোনো মানে ছেলেটা কোনো উত্তর দিচ্ছে না, আমার জিৎ সাদা কোনো উত্তর দিচ্ছে না। তোর মা ওকে জিজ্ঞেস করেছে কিরে বাচ্চাটা কোথায়? তখন তাকিয়েছে মার দিকে, তাকিয়ে একটু হেসে বলেছে আমি তো ওকে মেরে ফেলেছি। ওর মা না কথাটা বিশ্বাস করতে পারেনি। একটা 7 বছরের বাচ্চা, 7 সাড়ে 7 বছর তখন ওর বয়স, একটা 7.5 বছরের বাচ্চা যদি বলে আমি তো ওকে মেরে ফেলেছি, তুমি কি ভাববে? যে হয়তো কেউ ইয়ার্কি মারছে, হয়তো কেউ মজা করছে। বাচ্চা, ওর মার মাথায় ওটা মানে খেলতেই পারেনি, ওর মার ওটা সিঙ্কিনই করেনি। তখন ও বলছে কি বলছিস তুই? তখন ও বলছে চলো চলো তুমি চলো, তোমায় দেখাবো, বলে ওর মার হাত ধরে ওদের বাড়ির পেছন দিকে মাকে নিয়ে গেছে। মা তো তখন বিশ্বাস অবিশ্বাসের মধ্যে দুলছে, বুঝতে পারছে না কি হয়েছে। মা ভেবেছে হয়তো ও মজা করে বাচ্চাটাকে দোলনা থেকে তুলেছে, তুলে হয়তো মাটিতে কোথাও রেখে দিয়েছে, বাচ্চা ঠিকই আছে। মানে ওর মার এটা কখনো মনে হয়নি যে সত্যি সত্যি বাচ্চাটার সাথে কিছু হয়েছে। তো মা বলেছে কোথায়? বাড়ির পেছন দিকে একটা জায়গায় নিয়ে গেছে। ওদের এখানে একটু ক্ষেত মতো ছিল, মানে বাগান মতো ছিল। তখন মাকে একটা জায়গায় আঙুল দিয়ে দেখেছে যে ওইখানে আছে মাটির নিচে। ওর মা দেখছে যে বাড়ির ওই পেছন দিকটাতে মাটিটা একটু উবড়ো খুবড়ো হয়ে আছে, হ্যাঁ, যেন তুমি এক্ষুনি মাটি খুঁড়েছো, খুঁড়ে আবার মাটিটাকে চাপা দিয়েছো, তাই যদি হয় তাহলে মাটিটা একটু উপড়ো উপড়ো হয়ে থাকে, তার উপরে একটু ঘাস পাতা এসব ফেলা। ওর মা তখন পড়ে গেছে ওখানে, পড়ে গিয়ে মাটিটা খুলে দেখছে ওই 6 মাসের বাচ্চার মৃতদেহ। ওনার ছেলে বাচ্চাটাকে গলা টিপে মারে, তারপরে তার মুখের ওপরে মাথার ওপরে ইটের বাড়ি মারে। এরপরে যখন বাচ্চাটা মারা যায়, অবশ্যই বাচ্চাটা গলা টেপার পরেই মারা গেছিল, সে তখন নিয়ে গিয়ে বাচ্চাটাকে মাটি খুঁড়ে মাটি চাপা দিয়ে দেয়। আমারজিৎ সাদার বয়স তখন সবে 7.5। ওর মা ওখানে ভেঙে পড়ে যায়, কান্নাতে সে কি করবে বুঝতে পারে না, কিন্তু সে আর কাউকে কোনো খবর দেয় না। তার স্বামী যতক্ষণ না বাড়িতে আসছে সে ওয়েট করতে থাকে। তার স্বামী বাড়ি ফেরার পরে অমরজিতের বাবা অমরজিৎকে প্রচণ্ড মারে, কিন্তু স্বামী স্ত্রী কিছুতেই এই কথাটা কাউকে বলতে রাজি হয় না। তারা ভাবতেই পারছে না যে তাদের 7 সাড়ে 7 বছরের একটা ছেলে একটা 6 মাসের শিশুকে এইভাবে হত্যা করেছে। তারা ভাবতেই পারছে না। তারা কন্টিনিউয়াসলি নিজেদের মধ্যে বলছে যে ও হয়তো বুঝে করেনি, ও হয়তো জানতো না কি করেছে, এটা নিশ্চয়ই খেলার ছলে করেছে, এটা হতে পারে, এটা কখনো হতে পারে না, আমরাই ওকে পানিশ করব, আমরাই ওকে এমন শাস্তি দেবো যে ও কোনো দিন এই কাজ আর করবে না। 1 মাস বাদে যখন ওর বোন ফেরত আসে, তখন ওর বোনের হাতে পায়ে পড়ে বাবা মা ক্ষমা চায় এবং বলে যে অমরজিতের সাথে বাচ্চাটা খেলছিল, কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে বাচ্চা মারা যায়। তার মাসি অমরজিৎকে দেখছিল, সে দরজার পেছন থেকে লুকিয়ে মাসির দিকে তাকিয়েছিল, কিন্তু তখনও কিন্তু তার মুখে ছিল একটা হাসি। তার কিছু যায় আসে বলে মাসির মনে হয়নি, কিন্তু মাসি তো মায়ের মতন, এবং মাসি জানে যে একটা 7.5 বছরের ছেলেকে পুলিশের কাছে দিয়ে দিলে তার ছেলে তো ফেরত আসবে না। সে তার দিদি বা বোনের মুখের দিকে তাকিয়ে, জামাইবাবুর দিকে তাকিয়ে কোনো রকম কমপ্লেন করে না। এর 2 মাস বাদে অমরজিতের একটা বোন হয়। ওর বাবা মার একটা মেয়ের খুব ইচ্ছে ছিল, তাই একটা বোন হয়। এবং তার পরের 6 মাস আবার খুব ভালোভাবে কাটে, কোনো প্রবলেম হয় না, কোনো রকম মুশকিল হয় না। অমরজিতের মা অমরজিৎকে বোঝায় যে এটা তোমার ছোট বোন, একে তোমাকে রক্ষা করতে হবে, তুমি তোমার বড় দাদা। এবং সেই 6 মাস অমরজিৎ তাই করে, বোনের সাথে খেলে, বোনের সাথে কথা বলে, বোনকে দেখাশোনা করে। 6 মাস বাদে একদিন বাবা মা যখন দুপুরবেলা ঘুমাচ্ছিল, তখন সে বোনের ঘরে গিয়ে ঢোকে এবং বোনকেও গলা টিপে মেরে ফেলে তারপরে সে আবার খেলা শুরু করে দেয়। তার মা ঘুম থেকে উঠে
যখন মেয়ের গায়ে হাত, মানে মেয়েকে মেয়েকে দেখে ঘুমন্ত অবস্থায়, মানে বাচ্চাটাকে দেখে প্রথমে বুঝতে পারেনি, তারপরে বাচ্চার গায়ে হাত দিয়ে মা চমকে ওঠে, কারণ বাচ্চার গা ঠান্ডা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মা ছেলেকে ওপরে উঠে পড়ে, কেন করেছিস? একবারও তার মনে হয় না যে কে করেছে, সে খুব ভালো করে জানে কেন করেছে, কে করেছে। বাবা আর মা মিলে ছেলেকে মারে, জিজ্ঞেস করে কেন করেছিস? ছেলে, তখন ছেলের বয়স প্রায় 8, না প্রায় না 8, ছেলে কান্নাকাটি করে বলে যে আমি খেলতে খেলতে করে ফেলেছি। বাবা মা মেরে বকে ক্লান্ত হয়ে যায়, তারা ছোট্ট শিশুটাকে পুঁতে, মানে মাটিতে পুঁতে দেয়, কারণ ছোট শিশুদের তো দাহ হয় না। কিন্তু এবারও বাড়ির কথা বাইরে যায় না। ওদের চিৎকার চেঁচামেচিতে পাড়ার লোকে জড়ো হয়ে গেছিল, এবং পাড়ার লোকেরা এসে দেখেছিল কি হয়েছে। পাড়ার লোকেরা বারবার বলেছিল তোমরা পুলিশে খবর দাও, তোমরা পুলিশে খবর দাও। কারণ যতক্ষণে পাড়ার লোকে এসছে ততক্ষণে তো অমরজিৎকে ওরা ছেড়ে দিয়েছে, মানে আর তো মারছে না। ও তখন ঘরের কোনায় বসে খেলছে আর হাসছে, আর বলছে ইচ্ছে হলো তাই বোনটাকে মেরে ফেললাম। প্রথমে গাল টিপলাম, তারপরে 2টো থাপ্পড় মারলাম, তারপরে গলা টিপে দিলাম। পাড়ার লোকেরা এইসব কথা শুনে, মানে তারাও কি করবে বুঝতে পারছে না। বাবা মা প্রত্যেকের বাড়িতে গিয়ে হাত জোর করে পা ধরে ক্ষমা চেয়ে, তার নিজের মেয়ের মৃত্যুকে কিভাবে চাপা দেওয়া যায়, নিজের ছেলেকে কিভাবে বাঁচানো যায় বলে পাড়ার লোকের মুখ বন্ধ করে দেয়। আর দেখো, গ্রামের দিকে পুলিশের খবর অত বেশি হয় না, এবং অনেক সময় গ্রামের লোকেরা একে অন্যের আত্মীয় হয়, মানে ওখানকার ইকুয়েশনটা একটু অন্যরকম। আমি জানি না যে সবাই বাবা মারা এরকম করবে কিনা, সেই জন্য আমি প্রথমেই বলেছি যে আমি বাবা মা কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু আমি ভাবতে অবাক হয়ে যাচ্ছি, মানে অ্যাজ আ মাদার আমার ভাবতে অবাক লাগছে যে একটা, মানে আমি জানি না আমি কীরমভাবে রিয়্যাক্ট করতাম যদি এটা আমার সঙ্গে হতো। আই ডোন্ট নো। সেই জন্য আমি অমরজিতের মাকে, পারুলকে একদমই কোনো সমালোচনা করতে চাই না। তার মেয়ে চলে গেছে, ছেলেকে যদি পুলিশে নিয়ে চলে যায় তাহলে তো তার আর কোনো বাচ্চা কাচ্চা থাকলো না। হয়তো তোমরা বলতে পারো এরকম বাচ্চা থাকার থেকে না থাকা ভালো, কিন্তু তার জায়গায় দাঁড়িয়ে হয়তো তার সেটা মনে হয়নি। এই ঘটনার 4 মাস বাদে ওই পাড়ার না, অন্য আর একটা পাড়ার একটা বাচ্চা মেয়ে খুশবু, যার বয়স 7 মাস, সে হারিয়ে যায়। তার মা কাজ করতে যেত বাড়ির, তার বাচ্চাকে একটা, মানে গ্রামের মধ্যে একটা জায়গা ছিল, তোমরা নিশ্চয়ই শুনেছো, আঙ্গনবাড়ির কথা নিশ্চয়ই শুনেছো। এরকম আঙ্গনবাড়ির একটা স্কুলে বাচ্চাদের দেখাশোনা হয়, মানে ক্রেশ বলবো না আমি, মানে ওটা ঠিক আমাদের জানাশোনা ক্রেশ নয়, কিন্তু ধরো ক্রেশের মতন। অনেক মাই যারা ধান কাটতে যায় বা যারা অন্য বাড়িতে কাজ করতে যায় বা কোনো কাজ করতে যায়, তারা এই আঙ্গনবাড়িতে তাদের বাচ্চাদের রেখে যায়, সেখানে অনেকগুলো বাচ্চা থাকে, দেখাশোনা হয় তাদের। সেখান থেকে খুশবু হারিয়ে যায়। তার মা তো পুলিশে খবর দিয়ে দেয়, কারণ সে 7 মাসের বাচ্চা, 7 মাসের বাচ্চা তো হেঁটে বেরিয়ে যেতে পারবে না কোথাও। তা তখন অমরজিতের পাড়ার একজন মহিলা খুশবুর মাকে এসে বলে যে দেখো, আমি জানি না এই কথাটা সত্যি কি মিথ্যে, কিন্তু এরকম কিন্তু ওরকম, ওকে কিন্তু আমি তোমার স্কুলের বাইরে দেখেছি, তুমি কিন্তু একবার খোঁজ নাও। তখন সেই খুশবুর মা লোকজনকে নিয়ে গিয়ে অমরজিতের বাড়িতে যায় এবং দাবি করে যে তার বাবা মা অমরজিৎকে ছেড়ে দেয়, পুলিশের হাতে তুলে দেয়। অনেক ঝগড়াঝাঁটি মারামারির পরে তারা বাধ্য হয় অমরজিৎকে পুলিশের কাছে, পুলিশ ততক্ষণে এসে গেছিল পুলিশের কাছে ছেড়ে দিতে। সেখানেই তো আমরা গল্পটা শুরু করেছিলাম, যে একটা সিরিয়াল কিলার বসে আছে একটা প্রত্যন্ত গ্রামের পুলিশ স্টেশনে, এবং পুলিশের লোকেরা অবাক হচ্ছে, ভীত হয়ে যাচ্ছে তারা দেখে যে একজন সিরিয়াল কিলার যে 3টে বাচ্চাকে খুন করেছে, তার মধ্যে নিজের এক ভাই, মানে নিজের কাজিন এবং বোন, তার পা তখনও চেয়ার থেকে মাটিতে ঠেকেনি, তার বয়স মাত্র 8। সে পুলিশকে ইন গ্রুসাম ডিটেলস কি করেছিল সেগুলো বর্ণনা করেছে। পুলিশের হাত ধরে নিয়ে গেছে যেখানে খুশবুকে ও পুঁতে রেখেছিল। যখন ওকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি এরকম কেন করেছো, তখন অমরজিৎ বলেছে আই ডোন্ট নো,
আমার ভালো লাগতো। আমি চাইতাম যে ওরা আমার সাথে ঝগড়া করুক, মারামারি করুক, কিন্তু একটা 6 মাসের বাচ্চা, সে কি ঝগড়া করবে? আমার জিতের জেল তো হয় না, কারণ তার 8 বছর বয়স। তাকে তো তুমি অ্যাডাল্ট হিসাবে তাকে কনভিক্ট করতে পারো না। তো সে কনভিক্টেড হয় অ্যাজ আ চাইল্ড অফেন্ডার। সেই জন্য তার মাত্র 10 বছর সে কারেকশনাল ফেসিলিটিতে ছিল, জুভিনাইল কারেকশনাল ফেসিলিটিতে ছিল। এবং 2016 কি 17 সালে তার 18 বছর বয়স হয়ে যাওয়ার পরে সে এখন ফ্রি। সে নাম বদলে কোথাও না কোথাও আছে, হয়তো আমাদের মধ্যে কোথাও আছে, আমরা জানিও না সেটা। কারণ ওটার পরে ওর আর কোনো খোঁজ অ্যাটলিস্ট মিডিয়াতে পাওয়া যায়নি। কেউ জানে কি না আমি জানি না। আজকে 2023-এ গিয়ে তার বয়স প্রায় 24-25-এর কাছাকাছি। হয়তো সে বিয়ে করেছে, হয়তো তার বাচ্চা কাচ্চা আছে, আমি জানি না। কিন্তু এ হচ্ছে ওয়ার্ল্ডস ইয়াংগেস্ট সিরিয়াল কিলার। অমরজিৎ সাদা হচ্ছে পৃথিবীতে সব থেকে ছোট বয়সের সিরিয়াল কিলার। এরকম না যে অন্য বাচ্চারা অন্য বাচ্চাদের ক্ষতি করেনি। এরকম 10 বছরের বাচ্চারা ওই মানে এরকম অনেক দেশ থেকে খবর আছে যেখানে 10 বছর, 11 বছর, 12 বছরের বাচ্চারা অন্য বাচ্চাদের ক্ষতি করেছে, কিন্তু তারা ধরা পড়ে গেছিল ওই একটা ক্ষতি করার পরে। অমরজিৎ হয়তো ধরা পড়ে যেত যদি ওই মাসির বাচ্চাটাকে মারার পরে ওর মা ওকে পুলিশে দিত। হয়তো যে হেল্পটা ওর লাগবে, কারণ ও ধরার পড়ার পরে অনেক সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট ওর সাথে কাজ করেছে এবং তারা বলেছে যে ওর একটা কেমিক্যাল ডিসব্যালেন্স আছে, ওর ব্রেনে একটা প্রবলেম আছে। এটা কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না, এটা যা আমি পড়েছি, যা আমি শুনেছি তোমাদেরকে বলছি। তো তার যদি কোনো ওষুধ থাকে বা তার যদি কোনো রেমেডি থাকে, ওই 10 বছরে সে হয়তো সেটা পেয়েছে। তার মা যদি ওই প্রথম বাচ্চাটা মারা যাওয়ার পরে পুলিশের হাতে তাকে তুলে দিত, তাহলে তার নিজের মেয়ে এবং এই যে খুশবু বলে যে আরেকটি মায়ের মেয়ে, তারা বেঁচে থাকতো, তারা মারা যেত না। আমাদেরকে জানতে হতো না পৃথিবীর সব থেকে ইয়াংগেস্ট সিরিয়াল কিলারকে। ভয়ানক না গল্পটা? ভূতের গল্প থেকে কোনো অংশেই কম ভয়ের না, বলো? এরকম ধরনের একটা গল্প, এরকম ধরনের একটা কাহিনী তোমাদের কেমন লাগলো? শুভ পয়লা বৈশাখ প্রিয়দর্শিনী। হ্যাঁ সুচরিতা, মাত্র 8 বছর তার বয়স ছিল। আমি জানি না ছেলেটা মানুষ না অন্য কিছু। হাই অমৃতা, অমৃতা গাঙ্গুলিকে বললাম হাই, আগে চ্যাটার্জিকে বলেছি। না ভাবতে পারছি না, আমি তো মতন ভাবার মতো নেই। হাই হ্যালো তো তাপসী, থ্যাংক ইউ সো মাচ। ঘটনাটা তো মানে আমি সেটা শোনার পরে আমাকে অ্যাটলিস্ট কাঁপিয়ে দিয়েছিল এটা শুনে যে এরকম কিছু হতে পারে। তোমরা চাইলে পরে এটার খোঁজ নিতে পারো, ইন্টারনেটে এই স্টোরিটা আছে। অমরজিৎ সাদা, সাডা SADA নাম দিয়ে, মানে একদম পুরো যাকে বলে বুকটা ঠান্ডা হয়ে যায় এরকম ঘটনা শুনে। জানি না তনু ও পাল্টাবে কিনা বলা তো যাবে না। ও বড় হয়ে কোনো খুন করেছে কিনা তার কোনো খবর নেই, কারণ যারা মানে যাদের জুভিনাইল কারেকশনাল ফেসিলিটিতে রাখে। হ্যালো তনু, তোমার সাথে অনেকদিন বাদে কথা হচ্ছে, সেটাও ভুলে যাব না বলতে। শুভ নববর্ষ সবাইকে। যেটা আমি বলছিলাম যে যাদের জুভিনাইল কারেকশনাল ফেসিলিটিতে রাখা হয় তাদেরকে অনেক সময় তাদেরকে অনেক সময় না, তাদের মোস্ট অফ দ্য টাইম তারা যদি খুন খারাপি করে থাকে বা এরকম ধরনের কাজ,
তাদের যখন ছাড়া হয় তাদের নাম পাল্টে দেওয়া হয়। এই অমরজিৎ সাদা ছাড়াও আর একটা ছেলে, যে আমাদের দিল্লিতে যে ভয়ানক কেসটা হয়েছিল 2012 সালে, আহ, যে মেয়েটি অ্যাসল্টেড, অ্যাসল্টেড বলবো না, তার সঙ্গে যে জঘন্য কাজ হয়েছিল এবং সে মারা গেছিল, সেই কাজে যে 6 জন ধরা পড়েছিল, 5-6 জন, তাদের মধ্যে একজন ছিলেন একটা 17.5 বছরের ছেলে। একটা টেকনিক্যাল রিজনের জন্যে তার জেল মাত্র 3 বছরের হয়েছিল, বা কারেকশনাল ফ্যাসিলিটিতে তার জেল হয়েছিল, এবং সে যখন ছাড়া পায় তখন দিল্লিতে একটা বিরাট প্রোটেস্ট হয়েছিল যে তাকে ছেড়ে দেওয়া উচিত নয়, এবং তারও নাম পাল্টে তাকে অন্য জায়গায় কোথাও রাখা হয়েছে, বা সে কোথায় কেউ জানে না। সো যাই হোক, অমরজিৎ সাদা বড় হয়ে খুন করেছে কিনা আমি বলতে পারবো না, সে কোথায় এখন আছে তাও বলতে পারবো না, কিন্তু এটা শুনে আমি ভাবলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করতে হবে। প্লিজ সিট ডাউন, সিট ডাউন, সিট ডাউন, সিট ডাউন অলি। ওকে, আটকে আটকে যাচ্ছে। তোমরা কি ভার করে হ্যাঁ, নির্ভয়া প্রিয়দর্শিনী, নির্ভয়া, ঠিক ঠিক বলেছো তনু। তোমরা কি আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছ? তাই আমি, আচ্ছা, ও সাউথ ইন্ডিয়াতে, হতে পারে, হতে পারে, পসিবল। রূপশ্রী বলছে একটু আটকে আটকে যাচ্ছে। যাই হোক, তোমরা যদি মানে তোমাদের যদি কোনো দেখতে অসুবিধা হয় আমাকে জানিও। আমি পরের গল্পটাতে আসছি। পরের গল্পটা আর একটা সিরিয়াল কিলারকে নিয়ে, বাট থ্যাঙ্কফুলি তার 8 বছর বয়স নয়, কিন্তু এটাও একটা খুব আশ্চর্য গল্প, আশ্চর্যজনক গল্প। একজন মহিলা, এটা এটা আগের বছর, মানে 2023-এ এই ঘটনাটা আমি শুনেছি। এটা 2023-এ গোয়াতে হয়েছে, একদম পরিষ্কার, ক্লিয়ারলি ভিজিবল, থ্যাংক ইউ। 2023-এ এক মহিলা, আমি মানে তোমাদেরকে এটা জাস্ট আউটসাইডে গিয়ে বলছি যে আমি খুব গোয়া বেড়াতে যাই, আমার গোয়া খুব ভালো লাগে, আমার সমুদ্র খুব ভালো লাগে। আমি বিভিন্ন বিভিন্ন সময় গোয়াতে যাই, নিজে নিজেই যাই, মাঝে মাঝে একা একাই হলিডে করতে যাই, আমার খুব ভালো লাগে সমুদ্রের ধারে বসে থাকতে। আর গোয়ার লোকজনকেও, মানে কিছু লোকজন আমার বন্ধু বান্ধব বলতে পারো, চেনাশোনা আছে, প্লাস ওখানে আমি নিজের মতন কাটাতে পারি, কোনো প্রবলেম হয় না। মানে অনেকের পাহাড় পছন্দ, অনেকের সমুদ্র পছন্দ, আমার সমুদ্র খুব পছন্দ। তো পন্ডিচেরি আর গোয়া, এই দুটো সমুদ্র আমার খুব পছন্দ। পন্ডিচেরিতে যাওয়াটা একটু বেশি, কি বলবো, কাম্বারসাম তো বলবো না, বাট ওটা চেন্নাই গিয়ে তারপরে গাড়ি করে যেতে হয়। গোয়াতে ডাইরেক্ট ফ্লাইট আছে, সো গোয়া ইজ মোর, অ্যান্ড আই অ্যাম অ্যাকচুয়ালি আ লিটল বায়াস টুয়ার্ডস গোয়া। এনিওয়ে, ওটা আউট অফ দ্য ওয়ে করে বলছি। এটা 2023-এ আমি শুনেছিলাম ওখানেই একজনের কাছে, যে ওখানে গোয়াতে তো অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে, নিশ্চয়ই জানো, ছোট 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 ছোট, সাউথ এবং নর্থ গোয়াতে ডিফারেন্ট ডিফারেন্ট বিচ এবং ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্ট্রিক্ট আছে। সেই একটা ডিস্ট্রিক্টে একজন মহিলা তার নিকটবর্তী পুলিশ স্টেশনে গিয়ে একটা রিপোর্ট লেখায়। রিপোর্টে কি লেখে, যে তার জীবনের খুব ভয়, মানে তার শি ইজ ভেরি স্কেয়ার্ড অ্যাবাউট হার লাইফ, শি হ্যাজ ডেঞ্জার টু হার লাইফ। না কেন ডেঞ্জার? না, ওকে জেল থেকে একটা লোক ফোন করে ভয় দেখায় যে আমি বেরোলেই তোমাকে মেরে ফেলবো, তোমাকে আমি বাঁচতে দেবো না, ইত্যাদি ইত্যাদি বলে বেশ অনেক বছর ধরে ওকে ভয় দেখিয়ে ওকে চিঠি লিখেছে, এবং সে জেল থেকে বেরোচ্ছে 21 দিনের ফারলোতে। এবার তোমাদেরকে একটু আমি এইটা নিয়ে বলে দিই, তাতে তোমাদের বোঝার সুবিধা হবে। মানে এটা হয়তো প্রিয়দর্শিনী জানবে, কারণ প্রিয়দর্শিনীর মানে কাকু বা প্রিয়দর্শিনীর বাবা প্রিজন সিস্টেমের সঙ্গে যুক্ত ছিলেন, কাজ করেছেন। কিন্তু বাদ বাকি লোকেদের জন্য আমি বলছি যে দুটো রকম অ্যাবসেন্স বা লিভ হয়, দুটো তিনটে রকম। একটা তো ধরো বেল, সেটা নিশ্চয়ই তোমরা জানো, যে কেউ যদি জামানত পায় বা বেল পায় সে জেল থেকে বেরোতে পারে, সেটা এক রকমের জিনিস। আর একটা হচ্ছে প্যারোল, বা তুমি হয়তো তোমার যেটা শাস্তি হবে, বেলটা অবভিয়াসলি শাস্তি হওয়ার আগে হয়, শাস্তি হওয়ার পরে বেল হয় না। শাস্তি যদি তোমার হয়ে যায়, ধরো তুমি হয়তো কোনো কারণে জেলে গেছো, কেউ জেলে গেছে, সরি তুমি বলবো না, কেউ জেলে গেছে হয়তো 5 বছরের জন্যে,
বা 10 বছরের জন্যে, তার 5 বছর বাদে সে প্যারোল পেতে পারে, মানে সে লিভ পেতে পারে। আবার প্যারোল অন্য জিনিসেও পাওয়া যায়। ধরো যে জেলে গেছে, তার হয়তো বাড়ির কেউ মারা গেছে, বা বাড়িতে কারু বিয়ে আছে, বা কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, বা তার কারুর শরীর খারাপ, বা নিজের শরীর খারাপ, এক্সেট্রা এক্সেট্রা, অনেক রিজনে প্যারোল পাওয়া যায়। আর একটা লিভ আছে যেটাকে বলে ফারলো। এবার এই ফারলোটা একমাত্র যারা পায় তারা হচ্ছে আইদার যারা ডেথ সেন্টেন্সে কনভিক্টেড, অথবা যারা লাইফ সেন্টেন্সে কনভিক্টেড, ঠিক আছে, তারা একমাত্র ফারলো পায়। এবং কেন পায় এটা আমরা ডিবেট করতে পারি, কিন্তু এটা জাস্টিস সিস্টেম, সরি, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আর প্রিজন রিফর্মস যখন আমাদের দেশে হয়েছিল, তখন এটা একটা মানবিকতা, আই এম সরি, আমার বাংলাটা ভুল হয়ে যাচ্ছে এখানে, হিউম্যানিটির দিকে দেখতে গিয়ে, মানুষের দিকে তাকে একটা মনুষ্যত্বর ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা করে যারা এই পলিসিটা বানিয়েছিলেন, তারা এই পলিসিটা বানিয়েছিলেন যে এত বছর, ধরো কারু হয়তো মানে যাবজ্জীবন জেল হয়েছে, তাকে 14-15 বছর বাদে 14 দিনের জন্যে বা 15 দিনের জন্যে তাকে ছুটি দেওয়া হয়, যদি তার বিহেভিয়ার ভালো থাকে বা সাম রিজন থাকে, এরকম ধরনের রিজন থাকে। আমি ডিটেলসটা জানি না, আমি এইটুকু জানি হয়। সো যাই হোক, কিন্তু এই সিরিয়াল কিলারকে কেন ফারলো দেওয়া হচ্ছিল, এই কথাটা আমি এখনো পর্যন্ত বার করতে পারিনি খোঁজ খবর করে। আমি বলেছি, যে আমাকে বলেছিল তাকে বলেছি একটু খোঁজ নিতে, যে সে অথবা হঠাৎ 14 বছর বাদে 21 দিনের ফারলো কেন পাচ্ছে, সে কে, সে তো অনেক লোককে খুন করেছে, তো কেন পাচ্ছে। তো যাই হোক, ওই ওখানকারই একজন রেভারেন্ড বা একজন মানে খ্রিশ্চান পাদ্রি বা প্রিস্ট আছেন, যিনি ওর গ্যারেন্টি নিয়েছিলেন, কারণ ফারলোতে গ্যারেন্টি নিতে হয় যে হ্যাঁ এ ফেরত আসবে, এর যার টাকা লাগছে আমি তার দিচ্ছি, এ আমার কাছে আছে, মানে এই যদি ধরা না পড়ে তাহলে আমাকে ধরে নিয়ে যেতে পারো, এরকম একটা ব্যাপার। তো সে তার গ্যারেন্টি নিয়ে ওকে ফারলোতে নিয়ে আসছিল, মানে ও আসছিল ফারলোতে। এই ঘটনাটা ঘটেছিল আগের বছর জুন জুলাই মাসে গোয়াতে। এবার এই মহিলার ভয় পাওয়ার পেছনে কারণটা তোমাদের বলছি। অবভিয়াসলি এই যার কথা বলবো তার নাম হচ্ছে মহানন্দ নায়ক। সে হচ্ছে গোয়ার সব থেকে মানে কুখ্যাত সিরিয়াল কিলার। মানে পুলিশ খোঁজ করে দেখেছে যে সে প্রায় 16টি মেয়েকে মেরেছে, কিন্তু তার কথা অনুযায়ী সে 30টা মেয়েকে মেরেছে। 1994 থেকে 2009 সাল অবধি 14 বছর, এটা 14 ইয়ার্স হয় তো, রাফলি 14 ইয়ার্স বা 15 ইয়ার্স, সে প্রায়, সে নিজেও জানে না কত মেয়েকে খুন করেছে। ও বলছে হতে পারে 30, হতে পারে 35, হতে পারে এরকম, হতে পারে, মানে সে ভুলে গেছে যে কত মেয়েকে সে খুন করেছে। তাকে ফারলো দেওয়ার পেছনে আমি ঠিক কারণটা বুঝতে পারলাম না, বাট দ্যাট ইজ নট আর স্টোরি। দ্য স্টোরি ইজ দিস: যে মহিলা গেছিলেন পুলিশ স্টেশনে তার নিজের লাইফ সম্পর্কে যে সে ডেঞ্জারে আছে সেটা বলার জন্যে, সেই মহিলার জন্যে এ ধরা পড়ে 2009 সালে। 2009 সালে এই মহিলা পুলিশ স্টেশনে যান একটা রিপোর্ট লেখাতে যে তার সাথে একটা খুব জঘন্য কাজ হয়েছে, সে অ্যাসল্টেড হয়েছে। তোমরা সবাই বুঝতেই পারছো আমি কোন দিকে কথাটা বলছি। আমি কোনো রকম অন্য রকম কথা ইউজ করতে চাচ্ছি না এখানে, সেজন্য আমি অ্যাসল্ট কথাটা ইউজ করছি। সে অ্যাসল্টেড, সে শারীরিকভাবে অ্যাসল্টেড হয়েছে, এবং পুলিশের কাছে সে রিপোর্ট লেখায় যে মহানন্দ নায়ক তাকে অ্যাসল্ট করেছে। পুলিশ খানিকটা জিনিসটাকে সিরিয়াসলি নেয়নি। তার কারণ হয়তো মেয়েটাকে বিশ্বাস করেনি, কারণ আমি জানি না কেন সিরিয়াসলি নেয়নি, আমি বলতে পারবো না। কিন্তু সেই সময় তার 24 ঘন্টার মধ্যে তাদের স্টেশনে আরেকটি খবর আসে যে আরেকজন মহিলা মিসিং, তাকে পাওয়া যাচ্ছে না। তার বাড়ির লোকেরা পুলিশে কমপ্লেন করে। এই ইনভেস্টিগেশনটা যখন পুলিশ শুরু করে 2009 সালে, তখন তারা একটা অদ্ভুত জিনিস পায় যে এই যে প্রথম মহিলা এসেছিলেন বলার জন্য, যে যিনি শারীরিকভাবে নির্যাতিত হয়েছিলেন,
তাকে এই যে মহিলা হারিয়ে গেছেন তা সে এর সাথে অনেকবার ফোনে কথা বলেছে। পুলিশ ভাবে আরে এটা তো লিঙ্ক। এবার এই মহিলাকে ওরা ডেকে নিয়ে আসে, ডেকে নিয়ে এসে বলে যে বলো তোমার গল্প, বলো তোমার গল্প শুনবো এবার। তখন ও বলে কেন, তোমরা তো আমাকে সিরিয়াসলি নাওনি, তুমি তো কোনো কেসই করলে না এর সম্বন্ধে, আমি কেন আর একবার নিজের বেইজ্জতি করাবো। তো সে বলে না না না, তুমি বলো বলো, আর তুমি এই মহিলাকে কি করে চেনো, এর সাথে তুমি এত গল্প করো কেন। তো বলছে না আমি তো এই মহিলাকে চিনি না, আমি কোনোদিন এই মহিলাকে জানি না। তো বলছি যে তোমার ফোনে যে এই মহিলার ফোন থেকে ফোন এসেছিল, বললো না ওটা তো ওই মহিলার ফোন নয়, ওটা মহানন্দ নায়কের ফোন নাম্বার। ও আমাকে মাঝে মাঝেই ফোন করে, মাঝে মাঝে ডিস্টার্ব করে। ও আমার আমি ওর মানে মহানন্দ নায়কের বউয়ের বন্ধু, মানে মহানন্দ নায়কের একটা ওয়াইফ আছে, একটা মেয়ে আছে। যখন 2009-তে আমরা তোমাদের এই ঘটনাটা ঘটছে, তখন মহানন্দ নায়কের মেয়ের বয়স 3, আর বউ সরকারি চাকরি করতো। তো তখন পুলিশ তো এবার নড়ে চড়ে বসে। এবার ওদের একটু টনক নড়ে। তখন গিয়ে মহানন্দ নায়ককে ধরে নিয়ে আসে। ধরে নিয়ে আসার পরে খোঁজ করতে করতে ওরা জানতে পারে যে মানে 1900 1995, আমি আর বাংলাতে গেলাম না, 1900 বলে ভুলভাল বলবো, 95 সাল, রাইট। 1995 সালে মহানন্দ নায়কের নামে একজন ভাই এসে কমপ্লেন করেছিল যে তার বোনের মিসিংয়ের পেছনে এর হাত আছে। তখন একে পুলিশ ধরেছিল 95 সালে, কিন্তু একজন লোকাল পলিটিক্যাল লিডারের চাপে পড়ে একে ছেড়ে দেয়। যদি পুলিশ একে 95 সালে না ছাড়তো, তাহলে মানে 1994 থেকে 2009 অবধি মহানন্দ নায়ক এতগুলো মহিলার সর্বনাশ করতে পারত না। কি করে সর্বনাশ করত সেটা হচ্ছে গল্প, যেটা গল্প নয়, সত্যি ঘটা, যেটা মহানন্দ নায়ক স্বীকার করেছে পুলিশের কাছে 2009 সালে। মহানন্দ নায়ক অটো চালাতো। অটো চালাতো, এবং অটো চালাতে চালাতে অনেক রকম লোক অটোতে ওঠে, অনেক রকম লোক অটোতে যাতায়াত করে, মহিলা পুরুষ অনেক রকম লোক যাতায়াত করে। তাদের মধ্যে ও খুঁজে নিত এমন মহিলা যে মোটামুটি ভালো দেখতে, কিন্তু তার মানে ধরো তার পয়সা কড়ি, বা সে একটু লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে, একটু ধরো বিয়ের বয়স হয়েছে কিন্তু বিয়ে হচ্ছে না, এরকম একটা ব্যাপার। মানে ও খুব ভালো, ও খুব চার্মিং ছিল, কথাবার্তাতে ও খুব পটু ছিল। তো ও মহিলাদের সাথে এরকম কথা বলতো, মানে 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 ভালোভাবে, মানে গোয়া, আমি কেন তোমাদেরকে বললাম যে গোয়াতে শুরুর কথাটা, কারণ গোয়াতে তোমরা যদি যাও তাহলে দেখবে সকলেই বেশ ফ্রেন্ডলি, সকলে বেশ কথাবার্তা বলে, গল্প টল্প করতে ভালোবাসে ওখানকার লোকেরা। আমি বলছি না সকলেই মহানন্দ নায়ক, বাট ওরকম ধরনের মানে ওরা সবাই বেশ ফ্রেন্ডলি লোকজন, বেশ দে আর ইউজ টু ট্যুরিস্ট, অ্যান্ড দে লাইক অ্যান্ড দে টক টু ইউ, দে আর নাইস পিপল। তো ওরকম মহিলাদের সাথে গল্প টল্প করে তাদের সাথে বন্ধুত্ব করে ফেলতো। বন্ধুত্ব করার পরে তাদের সমস্ত কথা জেনে যেত। মানে 1994 সালে তো টেলিফোন ছিল না, তো ওই ল্যান্ডলাইনে ফোন টোন করে ওরকম একটু মেলামেশা করে তাদের সাথে একটু প্রেমের জালে তাদেরকে একটু ফাঁসিয়ে দিত, দিয়ে জেনে নিত যে মহিলার টাকা পয়সা গয়নাগাটি কীরকম আছে রাফলি। হ্যাঁ, তো তখন ও খুব ভালো একটা সাধু সেজে মহিলাদের বলতো যে দেখো আমার বাড়িতে কোনো চাহিদা নেই, আমি বিনা পণে তোমাকে বিয়ে করব। এবার পণ জিনিসটা আমাদের দেশে তো একটা খুব খারাপ জিনিস, জানোই তোমরা। আশা করছি জিনিসটা কমেছে, ভালো কি খারাপ আমি জানি না, কতটা কমেছে কতটা কি হয়েছে, বাট অনেকটা হয়তো কমেছে আশা করছি। কিন্তু ওই মেয়েরা এইসব কথা শুনে খুব গলে যেত যে এ বিয়ে করতে চাইছে, এবং নিজেকে বলতো যে আমি অটো ড্রাইভার, অটো চালাই, তাতে কোনো অসুবিধা নেই, ভালো রোজগার আছে, বাড়ি আছে, ইত্যাদি ইত্যাদি বলতো যে যে দেখো আমার বাড়ির লোকেরা আমাকে খুব চাপ দিচ্ছে বিয়ে করার জন্যে, তো আমি বুঝতে পারছি না কি করব, তোমাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করতে চাই না। তখন মেয়েটাও বলতো যে হ্যাঁ তোমাকে ছাড়াও আমি কাউকে বিয়ে করতে চাই না। ততক্ষণে মেয়েটার সাথে বেশ ভালো একটা সম্পর্ক পাতিয়ে নিত মহানন্দ নায়ক।
তখন মেয়েটাকে বলতো যে দেখো আমার বাড়ির লোকেরা হয়তো তোমাকে পছন্দ নাও করতে পারে, কারণ তুমি তো পণ দিতে পারবে না। আমি পণ নেওয়ার আগেনস্টে, কিন্তু আমার বাড়ির লোকেরা তো ওরকম নয়। তো মানে আমি হচ্ছি মানে সত্যিবাদী যুধিষ্ঠির টাইপের ব্যাপার, কিন্তু আমার বাড়ির লোকেরা ওরকম নয়। তখন মেয়েটা বলতো "ও, তাহলে কি হবে?" বললো তাহলে কিচ্ছু হবে না, আমি তোমাকে বিয়ে করব এবং আমি তোমাকে বাড়ির লোকেদের কাছে নিয়ে যাব, নিয়ে গিয়ে বলবো এই আমার পছন্দ, একেই আমি বিয়ে করব, তোমরা মানতে হয় মানো, নলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। এবার মেয়েদের কাছে যদি কেউ এরকম কথা বলে, তোমার যদি অবস্থাটা সেরকম হয় যে তোমার হয়তো বিয়ে হচ্ছে না পয়সার জন্যে, তোমার মনে হবে যে না লোকটা খুব ভালো, একেই বিয়ে করা উচিত, এ যা বলছে সব ঠিকঠাক কথা বলছে, এরম ভাবে জিতে নিত মনটা। মেয়েগুলো সিম্পল ছিল, এরকম নয় যে তারা সাংঘাতিক পড়াশোনা জানা, সাংঘাতিক একটা বাড়ি থেকে এসছে, বা আমি বলবো না মানে হয়তো সাংঘাতিক পড়াশোনা জানা থাকলেও তারাও হয়তো এইসব কথায় গলে যেতে পারে, এরকম না যে শুধু গরিব লোকেরাই গলে যায় বা মিডল ক্লাস লোকেরাই গলে যায়। অনেক সময় অনেক কিছু হতে পারে, সব সময় যে একদম সবাই সতর্ক থাকবে এটা তো কোথাও লেখা নেই। তখন ও মেয়েগুলোকে বলতো যে ঠিক আছে আজকে আমরা বিয়ে করব, তুমি একদম সেজে গুজে চলে এসো, আর তারপরেই আমরা বাড়ি চলে যাব। মেয়েরা চলে আসতো। তারপরে ও মেয়েদেরকে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে শাড়ি পরলে শাড়ি, সালোয়ার কামিজ পরলে সালোয়ার কামিজ এর সাথে যে দুপাট্টা থাকে সেটা দিয়ে গলায় জড়িয়ে তাদেরকে খুন করত। তার আগে ওদের সাথে যা যা করার করে নিত, করে নিয়ে খুন করতো। এবং মেয়েদের বলতো যে বিয়ে তো সমস্ত তোমার গয়নাগাটি পরে আসবে, কিন্তু তোমার যা পয়সা কড়ি আছে নিয়ে এসো, এইটাই তোমার দিন, আজকে থেকে তুমি শ্বশুর বাড়িতে থাকবে, তোমার বাপের বাড়ির সাথে আর কোনো সম্পর্ক থাকবে মানে তোমার বাপের বাড়ির সঙ্গে আর কোনো কিছু দরকার নেই। আমরা তারপরে তোমার বাবার বাড়িতে যাব, গিয়ে তোমার বাবার সাথে বা মার সাথে বা সকলের সাথে দেখা করবো, কিন্তু সব জিনিসপত্র নিয়ে আসবে, কিন্তু তোমার কাছে যা যা জিনিস আছে। খুন করে গয়নাগাটি টাকাপত্র সব নিয়ে নিত, নিয়ে নিয়ে জামা কাপড় খুলে দিত ওদের বডি থেকে, যাতে কোথাও ওদের চেনা না যায়, এবং এমন এমন জায়গায় ফেলে দিত যে অনেকের বডি খুঁজে পাওয়া যায়নি। এই 16 জনের মধ্যে অনেকের বডি খুঁজে পাওয়া যায়নি। অনেকের বডি এমন জায়গায় পাওয়া গেছে যে সেখান থেকে মেয়েটা হয়তো অনেকটা দূরে থাকে, কেউ জানতেই পারেনি যে মেয়েটা কে, তাকে বেওয়ারিশ হিসাবে তার সৎকার করে দেওয়া হয়েছে, তার বাড়ির লোকেরা জানতে পারেনি। এবার দেখো আমাদের মিডল ক্লাস লোকেদের মধ্যে একটা প্রবলেম আছে, আমাদের বাড়ি থেকে যদি মেয়েরা এরকম চলে যায়, আমরা তখন একটু প্রবলেমে পড়ি পুলিশের কাছে যেতে। আমাদের কাছে সম্মানটা অনেক বড়, সেই জন্য আমরা হয়তো পুলিশের কাছে না গিয়ে হয়তো লোকজনকে বলি যে আমার মেয়ে চাকরি নিয়ে অন্য শহরে চলে গেছে, বা আমার মেয়ে কোথাও গেছে, মাসির বাড়ি গেছে, পিসির বাড়ি গেছে। কিন্তু আমরা অনেক সময় পুলিশের কাছে তাড়াতাড়ি যাই না, যখন যাই তখন জিনিসটা অনেক 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 দেরি হয়ে গেছে। পুলিশের পক্ষে সম্ভবই নয় এরকমভাবে, এত বড় একটা দেশ এরকমভাবে খোঁজা। যাই হোক, মহানন্দ নায়ক এই কাজ চালিয়ে গেছে। ওই 95 সালে যে মহিলার দাদা ওর কাছে এসে মানে যে দাদা পুলিশে খবর দিয়েছিল, সে কিন্তু জানতো যে মহানন্দ নায়কের সাথে লাস্ট টাইম ওর বোনের দেখা হয়েছিল, কারণ ওর বোন দাদাকে বলে গেছিল, বাবা মাকে বলে যায়নি, কিন্তু দাদাকে বলে গেছিল যে আমি ওর সাথে যাচ্ছি। কিন্তু অটো ইউনিয়নের চাপে পড়ে এবং লোকাল লিডারের চাপে পড়ে পুলিশ 2095 সালে মহানন্দ নায়ককে ছেড়ে দেয়। ততক্ষণে ওই মেয়েটা মারা গেছে, ওর দাদার কোনোদিন বোনকে খুঁজে পায়নি। ওর বউ আর মহানন্দ নায়কের বউ এই কথা জানতেই পারেনি। ওর বিয়ে হয়েছে 2000 সালের পরে, মানে 94 থেকে যখন ও খুন করছে তখন ও বিয়ে করেনি। 2000 সালে গিয়েও না, 99 না 2000 সালে গিয়েও বিয়ে করেছে। সেই মেয়েটা জানতোই না যে কার সাথে ঘর করছে। স্বামীর সাথে তার কিন্তু কোনো খারাপ সম্পর্ক ছিল না, না বউয়ের সাথে ওর কোনো খারাপ সম্পর্ক ছিল। এটাকে কি বলবে, মানে এটাকে কি আমি আই ডোন্ট নো, দিস ইজ লাইক আ ডুয়েল পার্সোনালিটি, আই ডোন্ট নো হোয়াট ইট ইজ।
এবার এই করতে 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 2003 সালে ও অটো বিক্রি করে দেয়, কারণ ও এই যে গয়নাগাটিগুলো ও চুরি করছিল তাতে ওর হাতে অনেক পয়সা ছিল, তো এই পয়সাটা তো ওর রোজগারের পয়সা, সেই জন্য বউকে বলে যে আমি আর অটো চালাবো না, আমি বাড়ি থেকে ইনভেস্টমেন্টের বিজনেস করব। তোর হাতে এত পয়সা, ওর বউ বলেছে ঠিক আছে, ওর বউ তো জানেই না যে এটা হচ্ছে। তো 2003 সালে ও অটো বিক্রি করে দেয় এবং তারপরে ও ইনভেস্টমেন্টের বিজনেস করছিল, ইন্স্যুরেন্স ইনভেস্টমেন্টের বিজনেস করছিল, এবং তার সঙ্গে সঙ্গে এই সেই মেয়েদের সাথে এরকম প্রেম করা এবং তাদের সোনা গয়না নিয়ে নেওয়া এবং তাদেরকে জামা কাপড় খুলে এমন একটা জায়গায় ফেলা যে তাদের আইডেন্টিফিকেশন করা খুব মুশকিল। আর আজকের দিনে আমাদের দেশে আইডেন্টিটি কার্ড হয়েছে, আধার কার্ড হয়েছে, ইত্যাদি ইত্যাদি হয়েছে, তখন এতটা ছিল না। এবং এই মেয়েরা এমন এমন জায়গা থেকে ছিল, গোয়ার ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে, যে পুলিশ স্টেশনরাও সবাই সকলের সাথে কানেক্টেড ছিল না জানতে পারার জন্য যে কে কোথায় হারিয়ে যাচ্ছে বা কার বডি কোথায় পাওয়া যাচ্ছে। 2009 সালে যখন মহানন্দা বউ চাকরি করছে এবং মেয়ে যখন 3 বছর বয়স, তখন এই মহানন্দা নায়কের যে বউ, তার বন্ধু মেয়েকে পড়াতে আসতো, মানে পড়াতে আসতো মানে কি, ও 3 বছরের একটা মেয়েকে কি একটু সময় কাটাতে আসতো। ওর বউ ওর বন্ধুকে বলেছিল যে তুমি প্রাইমারি টিচার, মানে সরি তুমি মন্টেসরি টিচার, তুমি একটু আমার মেয়েকে পড়িয়ে দিও। তো মহানন্দা তো বাড়িতেই থাকতো, তো এই মেয়েটা তখন ওদের বাড়িতে মানে মেয়েটার সাথে বাচ্চাটার সাথে সময় কাটাতে আসতো, অনেক দিনের বন্ধু। কিন্তু একদিন দুপুরবেলা যখন ও পড়িয়ে বাড়িতে ফিরবে, তখন মহানন্দ ওকে বলে যে আমি তোমাকে 1 কাপ চা করে দিই, চা খাবে? দেখো, আমি আমি তো অনেক বাড়িতে পড়াতাম এবং চাও খেতাম, তোমরাও নিশ্চয়ই যারা হয় টিউশন করেছো বা যারা টিচার তারা খুব ভালো করে জানো যে এরকম হয়, আমরা বাড়িতে যখন পড়াতে যাই তখন একদম মানে টিচার হিসাবে থাকি না, একটু বাড়ির লোকের সঙ্গেও কথাবার্তা হয়। আর এখানে তো ও বন্ধু ছিল, কথাবার্তা বলেছে এবং ও বলেছে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই চা করে দাও। মহানন্দ চায়ের সাথে কিছু একটা মিশিয়েছিল, মেয়েটার নেশা মতন হয়ে যায়, মেয়েটা বাধা দিতে পারে না এবং মেয়েটার সাথে শারীরিক নির্যাতন হয়। মহানন্দা ভেবেছিল যে এই মেয়েটা ভয় পেয়ে যাবে, কারণ ও ভয় দেখিয়েছিল, বলেছিল তুমি যদি মুখ খোলো তোমাকে আমি খুন করে ফেলবো। কিন্তু ও জানতো না যে এই মেয়েটার মধ্যে অনেক সাহস। সে গিয়ে পুলিশ স্টেশনে খবর দিয়েছিল নিজের এই শারীরিক নির্যাতনের, কিন্তু যেরকম বললাম পুলিশ ডিড নট টেক হার সিরিয়াসলি। এই মেয়েটাকে যখন মহানন্দ নির্যাতন করছিল সেই সময় আর একটা মেয়েকে ও এরকম ভুলিয়ে ভালিয়ে ফসলে নিয়ে গিয়ে খুন করেছিল। কিন্তু ভুল যেটা করেছিল বা ঠিক যেটা করেছিল বলবো ভগবানের মার ওখানেই, যে ওই মেয়েটা যাকে ও ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে ফুসলে গয়নাগাটি নিয়ে খুন করে ফেলেছিল, তার ফোন থেকে একে ফোন করতো। কেন জানো তো? যেহেতু মহানন্দর ফোন নাম্বার এই মেয়েটি জানতো, ফোন তুলবে না ও খুব ভালো করে জানতো, সেই জন্য অন্য একটা নাম্বার থেকে ওকে ফোন করছিল বারবার, ওকে বলার জন্যে যে তুমি যদি আমার বউকে বলো তাহলে আমি বলবো যে তুমি আমার সাথে এরকম করেছো, আর তুমি যদি পুলিশে যাও আমি তোমাকে খুন করব। এটা ওকে ভুল বলো বা এটা নিয়তির খেলা বলো, এই ফোন কল ওকে ধরিয়ে দেয়। মহানন্দা সবকিছু স্বীকার করে, মানে সবকিছু স্বীকার করে মানে ও বলে যে আমি অ্যাটলিস্ট 16 জন লোকের নাম বলতে পারি, 16টা মেয়ের নাম বলতে পারি, কিন্তু বাদ বাকিও করেছি কিন্তু তাদের নাম আমার মনে নেই। 14 বছরে আমি এত লোককে মেরেছি যে আমার তাদের নামই মনে নেই। কিছু কিছু মেয়েদের তো আমি জানিই না কোথা থেকে তারা এসেছিল। He was so nonchalant about people's lives. It did not matter to him যাদের কেউ খুন করেছিল যে তারা কারুর বাড়ির মেয়ে, কারুর বোন, কোনোদিন তাদের জীবনটা অন্যরকম হতে পারত, তার চান্সই পেল না তারা। যাই হোক, ওর 3টে লাইফ সেন্টেন্স হয়েছিল, 3টে লাইফ সেন্টেন্স, মানে 3টে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। এবং ও জেলে যাওয়ার পরে এই যে মেয়েটা যার জন্য ও ধরা পড়ে যায়, বা ও মনে করে যে এই মেয়েটার জন্য ও ধরা পড়েছিল, এই মেয়েটাকেও জেল থেকে ভয় দেখাতো, চিঠি লিখতো, ফোন করতো, বলতো তোকে মারবো,
আমি বেরোলেই তোকে খুন করব, তোর জন্য আমি ধরা পড়েছি। 2009 সালে যখন মহানন্দ ধরা পড়ে তখন ওর বউ এবং বউ তার মেয়েকে নিয়ে গোয়া থেকে চলে যায় বম্বে, এবং ওর সাথে কোনো সম্পর্ক রাখেনি। সে বলেছিল, সেই মহিলা বলেছেন যে আমার কোনোদিন বিয়েই হয়নি, আমার মেয়ের কোনো বাবা নেই। আমি তাকে সাপোর্ট করি, এরকম বাবা থাকার থেকে না থাকা ভালো, এরকম স্বামী থাকার থেকে না থাকা ভালো। কিন্তু সে যে কেন 21 দিনের ছুটি পেল জেল থেকে, আমি কিন্তু আজ পর্যন্ত সেটা জানতে পারিনি। আমি একটু রিসার্চ করছি এটা নিয়ে, তোমরা যদি এটা নিয়ে রিসার্চ করে পাও খবর আমাকে একটু দিও, যে কেন গভর্নমেন্ট বা এই যে প্রিস্ট বা রেভারেন্ড ছিলেন তিনি ওনাকে গ্যারান্টি দিয়ে কেন 21 দিনের, ওর বাইরে দেখার কি দরকার ছিল? আমার কথা তো ওর ডেথ সেন্টেন্স হওয়া উচিত ছিল, ওর তো মরে যাওয়া উচিত ছিল, কিন্তু মরে গেলে পরে হবে না, ওকে বাঁচিয়েও রাখার দরকার। মানে আই ডোন্ট নো, আই এম কনফ্লিক্টেড। আমার মাঝে মাঝে মনে হয় যে এরকম লোকজনদের খুন করে মানে ডেথ সেন্টেন্স দিয়ে মেরে ফেলা উচিত। তখনও মনে হয় না, এদের তিলে তিলে মারা উচিত, এরা জেলে পচে পচে মরুক। বাট জেলে কি এরা পচে? আমি জানি না। আমি জানি না এদের প্রবৃত্তি কীরকম, কেন এরা এরকম কাজ করে, কি এদের গাইড করে, এদের মাথায় কি আছে, বা মানুষকে কেন, মানে একটা মানুষ অন্য মানুষকে এরকমভাবে কি করে, এইভাবে সো মাচ অফ ক্রুয়েলটি। বাট এরা এরকমই। এটাই ছিল আমার সেকেন্ড গল্প। আশা করি তোমাদের ভালো লেগেছে। ইন দ্য সেন্স গল্পটা তো খুব ভালো, মানে গল্পটা ইজ নট, গল্পটা ভালোই গল্প, বেশ এটা ইন্টারেস্টিং গল্প, কিন্তু শুনতে আশা করি তোমাদের ভালো লেগেছে। ও আচ্ছা, হ্যাঁ প্রিয়দর্শিনী জানে পরলের কথা, ঠিক বলেছ। মানবিকতা, রাইট, মানবিকতা ওয়াজ দ্য ওয়ার্ড দ্যাট আই ওয়াজ মিসিং। হ্যালো সুদীপ্তা, হ্যালো সৌম্যা, সৌম্যা, হ্যালো সৌম্যা, হ্যালো ঈশানী, হ্যালো সুচরিতা। সুচরিতাকে হ্যালো বলেছি তো আগে, এ কি? তন্দ্রা, হ্যালো, থ্যাংক ইউ। ঠিক, ভীষণ অদ্ভুত সাইকোলজি, মানসিকভাবে অসুস্থ। হ্যাঁ, কি সবাই বলে মানসিকভাবে অসুস্থ, কিন্তু মানসিকভাবে অসুস্থ মানে কি? তার লোকজনকে খুন করছে, তার জন্য তো বুদ্ধিশুদ্ধির দরকার। এটা মানসিকভাবে অসুস্থটা আমি ঠিক বুঝতে পারি না। মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস অ্যাকচুয়ালি। আমার মানে আই ডোন্ট নো, মেবি কারোর সাথে কথা বললে জানা যাবে কিনা আমি জানি না, বাট আমি এদের সাথে কথা বলে কথা বলার মতন সাহস তো আমার নেই। কিন্তু মানে শুনলে কিরকম লাগে, কিরকম ধরনের লোকজন জানে। ভূতহীন গল্প কিন্তু বেশ ভয়ের, রূপশ্রী, এগুলো বেশ ভয়ের গল্প। তুমি চিন্তা করো তো, ওই যে মহিলা যে পুলিশে এসে খবর দিয়েছিল প্রথমে, তার কতটা ভয় লেগেছিল। এটা ভূতের থেকেও বেশি ভয়ের এটা। বিশেষ করে আমাদের যারা মহিলারা আছেন বা যাদের সাথে এরকম হয়েছে, তারা কেউ জানতেও পারেনি যে ওরকম করে মেরে দিয়েছে। হ্যাঁ, একদম ঠান্ডা মাথায় কাজ করে, যে কোনো রাগ টাগ নেই। যাই হোক, এইটা ছিল আমার দুটো গল্প, তোমাদের ভালো লেগেছে, আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সকলে এই লাইভে আসার জন্যে। থ্যাংক ইউ ফর অল ইয়োর কমেন্টস। তোমরা আছো বলেই আমরা আসি গল্প শোনাতে, এবং প্রত্যেক সপ্তাহে আসি। আমি আসি, অমৃতা আসে, প্রিয়দর্শিনী আসে, রূপশ্রী আসে মাঝে মাঝে, ঈশাঙ্ক আসে, অমৃতা গাঙ্গুলি আসে, ইন্দ্রাণী আসে। আশা করি আরও লোক আসবে, আমাদের চ্যানেলটা আরেকটু বড় হবে। তোমরা সব সময় থেকো পাশে, আর সাপোর্ট করো, কমেন্ট করো। যারা ইউটিউবে দেখবে আমার ভিডিও, তাদের সবাইকেও শুভ নববর্ষ বলছি, এবং আশা করছি তোমাদের নববর্ষ খুব ভালো কেটেছে। তোমরাও আমাদেরকে সাপোর্ট করো, কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, একটু আমাদের হেল্প করো চ্যানেলটাকে বড় করার জন্যে। আর যদি কেউ গল্প শোনাতে চাও, লাইক আই সেড, প্লিজ, ইউ আর ওয়েলকাম, প্লিজ কাম। যদি তোমার নিজের গল্প শোনাতে না ভালো লাগে, তাহলে আমরা আছি, যাকে পছন্দ তাকে ডিএম করে, ডাইরেক্ট মেসেজ করে তোমরা গল্প শেয়ার করতে পারো, আমরা তোমাদের গল্প শুনিয়ে দেব।
এই বলে আজকে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের উইকেন্ডটা খুব ভালো কাটবে এবং নেক্সট উইক আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ ভালো থেকো। আর যা যা লাইভাররা এরপরে আমার মানে পরের পরের দিন আসবে, অমৃতা, প্রিয়দর্শিনী, এদেরকে প্লিজ দেখো, সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। নমস্কার, গুড ইভিনিং অ্যান্ড বাই বাই। তো আম, যেটা বলছিলাম, বিবেকানন্দ একটা কুকুর ছিল বিবেকানন্দ, যার নাম ছিল বাঘা। সে বিবেকানন্দকে ভীষণ ভালোবাসত এবং বিবেকানন্দ যখন সাধনা করছেন বেলুড়ে, তখন ওনার ঘরের বাইরে পাপোশে শুয়ে থাকতেন এবং বিবেকানন্দর একজন শিষ্য ব্রহ্মচারী অভয়কে দিয়ে তিনি মাছের ছাঁট এবং দুধ আনাতেন, নিজে হাতে রান্না করে খাওয়াতেন ওই বাঘা বলে কুকুরটাকে, এবং বলতেন মঠের লোকেদের ওকে কেউ মাংস দিবি না, কারণ মাংস দিলে ওরা ভীষণ রকমের হিংস্র হয়ে যায়। তো মাংস দিতে না করতেন এবং ওনার ঘরের বাইরে পাপোশে সারা রাত শুয়ে থাকতো এবং ভীষণভাবে বিবেকানন্দকে ভালোবাসতো। তো বিবেকানন্দ কোথাও গেলে বাঘার মাথা ঠিক থাকতো না, একে ওকে কামড়াতে যেত, ভীষণ চেঁচামেচি করতো, তাকে রাখা দায় হয়ে যেত। এইরকমই একটা ঘটনা ঘটলো এক সময়। বিবেকানন্দ একটা কাজে 3 মাসের জন্য বেলুড়ের বাইরে গেল। বাইরে যাওয়ার পর সেই বাঘার তো মাথা খারাপ, কারণ সে তার প্রভুকে দেখতে পাচ্ছে না এবং সে অন্য কাউকে প্রভু মানতে নারাজ। যার প্রভু বিবেকানন্দ, সে কি আর অন্য কাউকে প্রভু মানতে পারে? তাই বাঘার মাথা খারাপ হয়ে গেল। বাঘা যাকেই দেখে তাকেই কামড়াতে যায়, ভীষণ ঘেউ ঘেউ করে। মঠের সবাই খুব বিরক্ত, কারণ বিবেকানন্দ ভীষণ ভালোবাসলো। সবাই যে বাঘাকে খুব ভালোবাসতো, বাঘাকে সবাই খুব ভালো চোখে দেখতো তাও নয়, অনেকে কুকুর বলে ঘৃণাও করত। সবার মন তো সমান নয়। তাই একদিন তাকে ধরে বেঁধে জল পার করে দক্ষিণেশ্বরে দিয়ে আসা হলো, জল পার করে, যেন এই দিকে আর আসতে না পারে। অপরাধ কি না, বাঘা একদিন ঠাকুরের ভোগে মুখ দিয়েছে, আর যায় কোথায়? একেই তো সবাই বাঘার উপরে ভীষণ অসন্তুষ্ট ছিল, তার মধ্যে ঠাকুরের ভোগে মুখ দিয়েছে, ঠাকুরের ভোগ বলে কথা, এত বড় অনিষ্ট, এত বড় পাপ করেছে, তাকে তো শাস্তি দিতে হবে। তাই তাকে ধরে বেঁধে তাকে জল পার করে নৌকা করে দক্ষিণেশ্বরে ছেড়ে আসা হলো। বিবেকানন্দ নির্দিষ্ট সময় পর যখন ফিরলেন, এসে শুনলেন বাঘাকে তার কয়েকদিন আগেই ছেড়ে দিয়ে আসা হয়েছে। ওনার খুব খারাপ লাগলো, কিন্তু উনি কিচ্ছু বললেন না, কারণ উনি তো অন্তর্যামী, উনি তো জানেন যে বাঘা ওনাকে ছেড়ে কখনো দূরে থাকবে না, ওনাকে ছেড়ে বাঘা থাকতেই পারে না। বাঘাও তককে তককে থাকে বেলুড়ে ফিরে আসার জন্য। একদিন একটা ওই ফেরিঘাটে বসে থাকে, নৌকা আসছে, বাঘা নৌকোতে চড়ে বসলো। নৌকোতে চড়ে বসেই বাঘা সবাইকে দাঁত দেখাতে শুরু করলো, মানে দাঁত খিচোতে শুরু করলো। যেই ওকে নামাতে যায়, মাঝি তো বাঘাকে নিয়ে কিছুতেই বেলুড়ের দিকে যাবে না, কারণ যাত্রীদের অসুবিধা হবে। যাত্রীরা সবাই কুকুর যে ভালোবাসে তা নয়, কুকুর যে সবাই ভালোবাসে, কুকুর যে সবাই। তো যখন বাঘা কিছুতেই নামবে না, তখন ওই যাত্রীরা বলতে শুরু করলো যে আচ্ছা, যখন কুকুরটা কিছু কারোর ক্ষতি করছে না, যখন কিছুই করছে না, তখন ওকে নিয়ে চলো। ওকে নামাতে গেলেই তো ও কামড়াতে যাচ্ছে, তার আগে তো কামড়াতে যাচ্ছে না, ওকে নিয়েই বরঞ্চ চলো। ভটভটি সেই নৌকা করে ওই দক্ষিণেশ্বরের দিকে, দক্ষিণেশ্বর থেকে বেলুড়ের দিকে নৌকা রওনা হলো। যেই বেলুড়ে পৌঁছলো, বাঘা নৌকা থেকে নেমে গিয়ে বেলুড়ের মঠে লুকিয়ে থাকলো, কারণ বাঘা জানতো ভোরের আলো ফোটার আগেই বিবেকানন্দ স্নান ঘরে স্নান করতে আসেন। ও কিন্তু অপেক্ষা করতে লাগলো, না খেয়ে, না দিয়ে, না ঘুমিয়ে। ভোরের আলো ফুটতে না ফুটতে, ফোটার আগেই যখন বিবেকানন্দ স্নান করতে গেছে, বাঘা তখন পায়ের কাছে এসে আদর করে কি মিউ মিউ কান্না। বিবেকানন্দ মাথায় হাত দিয়ে বলেন, তোকে আমি এত করে বলেছি না বাঘা, তুই কাউকে কামড়াতে যাবি না, আমি কোথাও না গেলে তোর মাথা খারাপ হয় কেন? আমাকে তো এদিক ওদিক যেতে হবে, আর দূর পাগল, আমি কি চিরদিন থাকবো? তুই এরকম করিস কেন বাবা? বলে যখন বিবেকানন্দ মাথায় হাত বুলিয়ে বোলাচ্ছেন, তখন মঠে আরো সব সন্ন্যাসীরা, আরো সব ব্রহ্মচারীরা এসে জুটেছেন। বিবেকানন্দ কড়া নির্দেশ দিলেন তাদের দিকে তাকিয়ে যে বাঘাকে এখান থেকে যেন কোনো মতেই কেউ আর না সরায়।
তখন বাঘার আনন্দ দেখে কি, বাঘা ভৌ ভৌ করে সবার দিকে গর্ব করে তাকিয়ে ঝগড়া করতে লাগলো, মানে কেন তাড়িয়েছিলি, আর তাড়াবি, আর তো তাড়াতে পারবি না, এবার তো উপরওয়ালা নির্দেশ এসছে। এইভাবেই বাঘা বিবেকানন্দ ঘরের বাইরে শুয়ে থাকত। কিন্তু বিবেকানন্দর অকাল প্রয়াণে বাঘা এতটাই ভেঙে পড়ে যে তাকে 3-4 দিন কেউ খাওয়াতে পারেনি। সে এতটাই অসুস্থ হয়ে পড়ে এবং সত্যি সত্যি তারপরে তার মন এতই ভেঙে যায় যে সে 1 বছরের মধ্যেই তার মৃত্যু হয়। যখন বাঘা বেঁচে ছিল, যখন বিবেকানন্দও বেঁচে ছিল, তখন বিবেকানন্দকে একজন শিষ্য ঠাট্টা করে বলেছিল, সেই শিষ্যর নাম হচ্ছে সদানন্দ, যে একটা কাজ করুন, আপনি বরঞ্চ বাঘাকে আপনার শিষ্য করে নিন, ওকে বরঞ্চ দীক্ষা দিয়ে দিন, ওর নাম হোক বাঘানন্দ। বিবেকানন্দ তার উত্তরে কি বলেছিলেন জানো? বলেছিলেন, বাঘাকে দীক্ষা দেব এমন ক্ষমতা কার? এমন ক্ষমতা কি আমার? যুধিষ্ঠিরকে কুকুরের বেশে ধর্ম স্বর্গে নিয়ে গেছিল, বাঘা হয়তো তাদের মতনই একজন। তাহলে বাঘা কার বেশে বা কার রূপে এসেছে আমি তো জানি না, তাই বাঘাকে দীক্ষা দেওয়ার ক্ষমতা আমার নেই। এত বড় কথা বিবেকানন্দ বলেছিলেন বাঘা সম্বন্ধে। কিন্তু বাঘা কিন্তু মারা যায়, বিবেকানন্দ মারা যায় 1 বছরের মধ্যে, কারণ ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, মন মরা হয়ে পড়ে থাকতো। ওদের মনের তো প্রভাব বিরাট ব্যাপার, মানুষের, প্রাণী সবারই মন একটা ভীষণ বস্তু। বাঘা যখন মারা যায় তখন বাঘাকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়। কিন্তু সন্ধে না হতে হতেই একটা অদ্ভুত ঘটনা ঘটে। ভাটার টানে বাঘার দেহটা আবার সেই বেলুর মঠে এসে পড়ে। সবাই বুঝে যায় বাঘা আসলে বেলুর ছাড়বে না, বাঘা আসলে তার প্রিয় গুরু, তার প্রভু বিবেকানন্দর কাঠ ছাড়া হবে না, তাকে বিবেকানন্দ থেকে দূরে সরিয়ে রাখার ক্ষমতা কাউরই নেই। এবং তখন বিবেকানন্দকে যেখানে দাহ করা হয়েছিল তার অনতি দূরে, তার কাছে বাঘাকে সম্মানের সঙ্গে সমাধিস্থ করা হয়। আজও বাঘার সমাধি ওখানে গিয়ে দেখতে পাওয়া যায়। এই কথাটা, এই গল্পটা চোখে জল এনেছে, কখনো মনে অদ্ভুতভাবে ভক্তির উদয় হয়েছে, কখনো অদ্ভুতভাবে বিবেকানন্দ পশুদের প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা এবং আমাদের প্রতি যে বার্তা, যে তাদের মধ্যেই প্রকৃত ভগবান থাকে, সেইটা আরো প্রকটিত হয়েছে। যাই হোক, আজকে লাইভে একটু ডিস্টারবেন্স হলো, সরি ফর দ্যাট। আমার লাইভ মানেই ডিস্টার্ব হয়, এটা অদ্ভুত ব্যাপার, হয়, কিছু করার নেই। চেষ্টা করি আমি তোমাদেরকে লাইভটা ভালোভাবে উপহার দেওয়ার, কিন্তু পারি না। এই যে 2 ভাগে লাইভটা করলাম, এটাকে যেন অ্যাটাচ করে দিও যারা দেখছো। আজকের মতন এইটুকু, আবার পরের সপ্তাহে দেখা হবে। শুভরাত্রি। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.